পাহাড়ের চূড়ায় অবস্থিত দোতলা আলিশান ভিলায় গা দাবিয়ে দেওয়া নরম বিছানাতে এপাশ ওপাশ করেও কিছুতে ঘুম আসতেছে না দু চোখের পাতায়। অবাধ্য মনটা ক্রমাগত অন্য কারো নামটা জপে যাচ্ছে বিছানায় গা এলিয়ে দেওয়ার পর থেকেই। রুমের এক পাশে স্থির মূর্তির মতো দাঁড়িয়ে থাকা দক্ষিণের জানালাটা হাট করে খোলা। সেটা থেকে পাতলা ফিনফিনে সফেদ পর্দা ছাপিয়ে হু হু করে বসন্তি খেমেল হাওয়া এসে শরীর নাড়িয়ে দিচ্ছে বারংবার। তবু ঘুম কুমারীর দেখা নেই। হুট করে বিছানা ছেড়ে উঠে গিয়ে আকর্ষণীয় স্টাইলিশ চুলগুলো ব্রাশ করতে করতে দক্ষিণ জানালার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে পড়লো জাংকুক। কপালে তার গভীর চিন্তার ভাঁজ, ঠোঁটের ভাঁজে সিগারেট ধরিয়ে মুখে বিড়বিড়িয়ে অস্পষ্ট ভাবে বলতে লাগলো, কি করব আমি? দিনে দিনে আমার আনহেলদি অবসেশনে পরিণত হচ্ছিস তুই। পাশ ফিরে তোকে দেখতে পারবো এমন দিনের জন্য আর কতদিন অপেক্ষা করতে হবে আমায়? তোকে যে আমার চাই চাই। এতটুকু বলে জাংকুকের স্বাভাবিক মুখভঙ্গিমা অনেকটাই কঠিন রূপ ধারণ করলো। ব্লেডের মতো তীক্ষ্ণ চুয়াটা শক্ত করে পুনরায় বিড়বিড়িয়ে বলল সে, যেই মুহূর্তে মনটাকে আর মানাতে পারবো না, ঠিক সেই মুহূর্তেই এসব ফাকিং বয়সের পার্থক্য, সম্পর্কের জটিলতা কিংবা এসবের চেয়েও আরো বড় কোনো কিছু বাধা সবকিছুকেই জাস্ট উপড়ে ফেলবো আমি। মাইন্ড ইট কিম টেয়াং। সেদিন আমার কাছে কেঁদেও লাভ হবে না। আমি এতটাও সদয় নয়। নিজের জিনিস আমি চেয়ে না, কেড়ে নেই। এক মনে হাজারো কথা আওড়ে কাবার থেকে শার্ট বের করে সেটাকে টি শার্টের উপর পরে শার্টের হাত দুটো ভাঁজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল জাংকুক। গভীর অমাবস্যার রাত, মাথার উপর আর চাঁদের দেখা নেই। ছোট বড় তারকাবাজিরাও মেঘের আড়ালে লুকিয়ে আছে। চারদিকে ঘুম ঘুম পরিবেশ বিরাজমান। এই মুহূর্তে সবাই হয়তো ড্রিম লাইট জ্বালিয়ে ঘুমের দেশে পাড়ি জমিয়েছে, কিংবা কেউ কেউ মেতে উঠেছে ভালোবাসা আদান প্রদানের চরম প্রতিযোগিতায়। অথচ তের রুমে চকচক করছে ইলেকট্রনিক বাল্বের চোখ ধাঁধানো আলো। শরীরটা ক্লান্ত হয়ে ভার হয়ে আসছে। চোখ জোড়া ঘুমাতে যাওয়ার জন্য নিষ্পিস করছে সেই কখন থেকে, কিন্তু তার আর উপায় কোথায়? এই অবস্থায় ঘুমাতে গেলে হাত পারে কাটা ছেঁড়া জায়গাগুলোতে মলম কে লাগাবে? তাছাড়া জঙ্গলে দৌড়াতে গিয়ে পিঠের কাছেও অনেকটা কেটে গিয়েছে। সেখানটাতে আপাতত কটন দিয়ে একটু একটু করে অ্যান্টিসেপ্টিক লাগাচ্ছে তে। আর খানিকক্ষণ বাদে বাদে চোখ ঘুরিয়ে জানালা গলিয়ে নিশুতি আধারে রাতে হাঁটতে বেড়ানো জোনাকি পোকাগুলো পরখ করছে, যাতে কাজ করতে করতে ঘুম না পেয়ে যায়। আবার তে যখন নিজেকে নিজে সারিয়ে তোলার কাছে প্রচন্ড মনোযোগী, ঠিক তখনই কোনরূপ নক না করে পাসওয়ার্ড টিপে রুমে প্রবেশ করলো জাংকুক। এত রাতে আচমকা কারোর উপস্থিতি টের পেয়ে অসাবধানতা লাফিয়ে ওঠেতে। মাথা তুলে জাংকুককে দেখতে পেয়ে ব্যস্ত ভঙ্গিমাতে দ্রুত নিজের কাঁধ থেকে জামাটা তুলে মিনমিনিয়ে বলে ওঠে, মেয়ে মানুষের রুমে নক করে ঢুকতে হয়, সেটাও জানেন না? ম্যানারলেস লোক কোথাকার। তোর রুমে আবার আমার অনুমতি নিয়ে ঢুকতে হবে? পিচ্চি মেয়ে একটা। দেখি কোথায় লেগেছে। কথাটা বলতে বলতে তের কাছে এগিয়ে যায় জাংকুক। হাতটা বাড়িয়ে দেয় তের ঘাড়ের দিকে। তে দ্বিধাগ্রস্ত হয়ে নিজের জামাটা চেপে ধরে বলে ওঠে, আপনার চেয়ে আমি ছোট হতে পারি, তবে বয়সের দিক দিয়ে আমি এতটাও ছোট নই। নিজের গোপনীয় ক্ষতটা জাংকুককে দেখাতে তে সংকোচ বোধ করছে। বুঝতে পেরে জাংকুক হাঁটু গেড়ে তের মুখোমুখি বসে ওর এক পা তুলে নেয় নিজের উরুর উপর। তারপর সেটাকে মনোযোগ সহকারে উল্টে পাল্টে দেখতে দেখতে বলে, তাই নাকি? বিয়ের বয়স হয়েছে? কি বলছি, বিয়ের বয়স হয়েছে? বরকে সামলাতে পারবি? জাংকুকের হঠাৎ করা ছোবলের মতো প্রশ্নে তে লজ্জায় চোখ বুজে আসছে। ও দ্রুত প্রসঙ্গ পাল্টে উল্টে প্রশ্ন ছুড়ে বলে ওঠে, ব্যথা পায়ে হাত কেন দিয়েছেন? আরো ব্যথা দেবো বলে? জাংকুকের উত্তরে চোখ মুখ কুঁচকে গেল তের। অবিশ্বাস্য কণ্ঠে নিজের পাটা জাংকুকের থেকে ছাড়ানোর চেষ্টা করছে আর বলছে, সত্যিই আবার ব্যথা দেবেন? তের কথাটা বলতে যতক্ষণ সঙ্গে সঙ্গে পুরো দমে ঝংকার তুলে শব্দ করে হেসে ওঠে জাংকুক। জাংকুককে এভাবে হাসতে দেখে আপনা আপনি হা হয়ে গিয়েছে তের ওষ্ঠধর। চোখ দুটো হয়ে উঠেছে হাসির ডিমের মতো গোল গোল। ও কি সত্যি দেখছে নাকি সবই স্বপ্ন বুঝে উঠতে পারছে না তে। তেকে সে কখন থেকে হা করে থাকতে দেখে জাংকুক নিজের চিরাচরিত রূপে ফিরে এসে গম্ভীর মুখে বলে ওঠে, হা করে আছিস কেন? মাছি খাওয়ার শখ হয়েছে? জাংকুকের কথার পাচ্ছে তে অবিশ্বাস্য সুরে বলে ওঠে, আপনি হাসতেও পারেন? তের কথায় কোনরূপ প্রতিক্রিয়া না করে জাংকুক হাত বাড়িয়ে বলে, ওই পা দেখি। তে সামান্য উকি দিয়ে দেখলো ওর একটা পা খুব সুন্দর করে ব্যান্ডেজ বেঁধে ফার্স্ট এড করে দিয়েছে জাংকুক। এরপর আরেকটা পা ও নিজের উরুর উপর রেখে ঘুরিয়ে দেখতে দেখতে বলল, এই পায়ে নুপুর কোথায়? হারিয়ে ফেলেছি। ওই নুপুরটা আমার খুব পছন্দের ছিল জানেন, তাই তো একটা হারিয়ে যাওয়ার পরেও আরেকটা খুলিনি। নুপুরের প্রসঙ্গ পাল্টে অন্য পায়ে ব্যান্ডেজ লাগাতে লাগাতে হঠাৎ করে জাংকুক বলে ওঠে, আচ্ছা তে, সেদিন ক্যাথালিন তোকে রেগে মেগে কি এমন বলেছিল? প্রথমে তে একটু সময় নিয়ে ভাবে, তারপর মনে পড়ার পরে চট করে বিনবিনিয়ে হেসে ওঠে। কি ব্যাপার, হাসছিস কেন? তো হাসবো না। জিমিনাপুর কাজিন তো আপনার জন্য এক কথায় ফিদা। রাগে গজগজ করতে করতে আমাকে কত কথাই না শোনালো সেদিন। বলে কিনা আমাকে যেন আপনার ধারে কাছেও না দেখতে পায়। আমি আসার পর থেকে নাকি আপনি বদলে গিয়েছেন। উনি তো আরো জানেন না আমি আপনার চিরচরিত্র শত্রু। জানলে বোধ হয় এসব কথা জীবনেও বলতো না। আমার কি মনে হয় জানেন, জিমিনাপুর কাজিনের মাথায় নির্ঘাত সমস্যা আছে। এমন কেন মনে হলো তো? তো মনে হবে না আপনার সাথে আমাকে গুলিয়ে ফেলেছে আপুর কাজিন। আর মানুষ পেল না, আমি আর আপনি সাপ আর পেঁচি, না না দাঁড় কুমড়ো।
এতক্ষণ ধরে বসে বসে তের কথার বহর শুনে গেল ওর শেষের কথাটা বোধহয় খুব একটা বেশি পছন্দ হয়নি জাঙ্কুকের। তের হাসি মুখের দিকে এক নজর বিভৎস চাহনি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে ওর ব্যান্ডেজ করা ক্ষত পাটাকে শক্ত করে চেপে ধরলো জাঙ্কুক। জাঙ্কুকের হাতের বাঁধনটা এতটাই বেশি শক্ত ছিল যে হুট করে তের মনে হলো ওর কলিজাটা ধরে টান দিয়েছে কেউ। কি করছেন? ব্যথা কেন দিচ্ছেন? জাঙ্কুক ওর পাটা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে চোয়াল শক্ত করে বলে ওঠে, আমি তো নার্স কিংবা সার্ভেন্ট নই যে সারা রাত জেগে বসে বসে তোর ক্ষততে মলম লাগাবো। ধাক্কা লেগে ক্ষত থেকে পুনরায় তরতাজা রক্ত বেরিয়ে এসে সাদা ব্যান্ডেজটা রক্ত মাখা হয়ে ভিজে উঠেছে। তে সেখানটা হাত দিয়ে চেপে ধরে চোখ খিচে রেখেছে। বন্ধ চোখ জোড়া থেকে নিঃশব্দে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। জাঙ্কুক তাতে নজর না দিয়ে হন হন করে বেরিয়ে যায়। যাওয়ার আগে শেষবারের মতো পেছন করে মনে মনে বলতে থাকে, তোর ভুল ধারণা খুব শীঘ্রই ভেঙে যাবে। তুই আমার না হলে অন্য কারো না। সন্ধ্যা হতে না হতে স্ফটিকের লাল নীল বেগুনি আলোর ঝলকানিতে চিকচিক করছে সুবিশাল ক্লাবের চারদিক। ভেতর থেকে ডিজে গানে ধিম ধিম আওয়াজ ভেসে আসতেছে রাস্তা পর্যন্ত। একে একে ভেতরে প্রবেশ করছে ক্যাডিলাক, মার্সিডিজের মতো নামি দামি গাড়ির বহর। পৃথিবীতে হাতে গোনা দামি দামি যে কয়েকটা ক্যাসিনো ক্লাব রয়েছে তার মধ্যে ব্যাংককের কিং ক্লাব একটি। বছরের বিভিন্ন সময় পৃথিবীর নামি দামি পোকার প্লেয়ার জুয়ার টাকা জেতার জন্য জমায়েত হয় এখানে। একের পর বেট ধরে জিতে নেয় কোটি কোটি টাকা। জিমিনও তাদের মধ্যে একজন, সবার প্রিয় নাম্বার 13। এই নামে সবাই ওকে চেনে। সবাই ভালো মতোই জানে যে ক্লাব ওকে নিতে পারবে, তাই তরতর করে সবচেয়ে ধনী ক্যাসিনো ক্লাবে পরিণত হবে। কিন্তু জিমিন তো আর এইসবে জড়াবে না। আজকে এই পাপের দুনিয়াতে ওর শেষ দিন। শুধু একবার ভালো বাবাকে ফিরিয়ে নিয়ে যেতে পারলেই হলো। স্ফটিকের আলোতে জলজল করতে থাকা কিং ক্লাবের নেম প্লেটের সামনে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে ওরা চারজন। চারপাশের পরিবেশের সাথে তাল মিলিয়ে জিমিনের বেশভূষা ও চোখ ধাঁধানো আজ। ঝিকিমিকি টপস আর লেগিংসের সাথে পায়ে এটে আছে কয়েক ইঞ্চি লম্বা পেন্সিল হিল। মেকআপের আস্তরণের সাথে ম্যাচিং করে ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, চোখে কালো সানগ্লাস। ওর পাশে স্যুট বুট পরে ফর্মাল লুকে দাঁড়িয়ে আছে ইউনো, চোখে পড়েছে মোটা ফ্রেমের চশমা। ইউনোর পাশে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে লেদারের জ্যাকেট আর হেলমেট পরিহিত জেকে। চারদিকে উকি চুকি দিয়ে সবটা দেখে এসে সুগা এগিয়ে এসে বলল, গাইস সবকিছু ঠিকঠাক। জিমিন তুই ইউনোকে নিয়ে ফ্রন্ট গেট দিয়ে ভেতরে প্রবেশ কর। আমি ব্যাচমেটে ঢোকার সাথে সাথেই কাজ শুরু করব। মনে রাখিস হাতে মাত্র 10 মিনিট সময়। আই রিপিট 10 মিনিট। এরপর এতগুলো সার্ভার একসাথে নিজের কন্ট্রোলে রাখতে পারবো না আমি। আর জেকে তুই এখানে ওয়েট কর। জিমিন ওর বাবাকে নিয়ে বের হওয়ার সাথে সাথে তুই জিমিনকে নিয়ে চলে যাবি। ওর বাবাকে আমরা ম্যানেজ করব। নাও গো গাইস। কথাটুকু শেষ করে সবার কানে একটা করে ব্লুটুথ লাগিয়ে দিল সুগা। 10 মিনিট প্রায় শেষ হতে চলল। জাঙ্কুক সূক্ষ্ম নজরে কাচের দেওয়াল বেষ্টিত ক্লাবের দিকে তাকিয়ে আছে। এত দূর থেকে ভেতর থেকে কোনো কিছু বোঝার উপায় নেই। শুধু বোঝা যাচ্ছে এতক্ষণ ধরে জ্বলতে নিভৃত থাকা ঝিকিমিকি আলোর ভর হুট করে পুরোপুরি ভাবে নিভে গিয়েছে। ভেতরের মিউজিক আলো দুটি নিভে যাওয়াতে জাঙ্কুক তার ব্লুটুথের দিকে মনোযোগ দিল, কিন্তু ওপাশ থেকে কোনো আওয়াজ নেই। তৎক্ষণাৎ কোথা থেকে যেন দৌড়ে এলো সুগা। আশেপাশে এক নজর চোখ বুলিয়ে উদ্বিগ্ন সুরে বলে উঠল, 10 মিনিট শেষ হতে চললো। ওরা কোথায় ঠিক বুঝতে পারছি না। কোনো বড় বিপদ হওয়ার আগে আমাদের ভেতরে যাওয়া দরকার। ইউনো যা ভিতর ডিম, ওকে ভরসা নেই। জাঙ্কুকের কথা সায় দিয়ে সুগা তৎক্ষণাৎ ক্লাবের দিকে হাঁটা দেয়। পেছন থেকে জাঙ্কুক সুগাকে আবারও ডেকে ওঠে। জাঙ্কুকের ডাকে সাড়া দিয়ে সুগা ঘাড় ঘুরিয়ে পেছনে চালে ওর দিকে একটা রিভলভার ছুড়ে দিয়ে জাঙ্কুক বলল, ক্যাচ ইট। সুগা রিভলভারটা ক্যাচ করে হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে বিস্ময়ভাবে হতবাক হয়ে জাঙ্কুকের চোখের দিকে চাইলো। নিজের কোমরের খাঁজে আরো একটা রিভলভার কুঁচতে কুঁচতে হালকা চোখে টিপে জাঙ্কুক বলে, ফর সেফটি পারপাস। আফটার অল ভেতরে সবার কাছে এটা আছে। এলিভেটর দিয়ে ওরা দুজন যখন ক্লাবের সবচেয়ে বড় হল রুমেতে প্রবেশ করে তখন চারদিকে নিস্তব্ধতা ঘেরা। এত মানুষ, এত হট্টগোল, সব কেমন জানি হাওয়ায় উবে গিয়েছে। বাহির থেকে আসা আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে চারদিকে টেবিল চেয়ারগুলো উল্টে পাল্টে মুখ থুবড়ে পড়ে আছে। সুগা আর জাঙ্কুক একে অপর দিকে তাকিয়ে চোখাচোখি করলো। সুগা নিচু সরে বলল, হোয়াটস রং? সবাই কোথায় হাওয়া হয়ে গেল? যেখানে খুশি যাক। জিমিনের বাবাকে আমার মোটেও সুবিধার মনে হয় না। লোকটা চরম দুর্ত। এই মুহূর্তে জিমিন আর ইউনোকে সেফ রাখাই আমাদের মেইন টার্গেট। জাঙ্কুকের কথা সুগা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তখনই ওর পায়ের ধাক্কা লেগে একটা কাচের ক্যাসিনো সাজানো টেবিল ঝনঝন করে মেঝেতে পড়ে যায়। আর সঙ্গে সঙ্গে হল রুমের লাইট জ্বলে ওঠে। ভেতরের রুম থেকে একে একে সবাই বের হয়ে আসে। ইউনো আর জিমিনের কপালে বন্দুক ঠেকিয়ে রেখেছে স্বয়ং জিমিনের বাবা। ওদের দুজনকে দেখা মাত্রই খুনখুনিয়ে কেঁদে ওঠে ইউনো। সুগা ওর দিকে তাকিয়ে বিরক্ত সুরে বলে ওঠে, মেয়েদের মতো কাঁদছিস কেন হাদারাম? তোদের বাঁচাতেই তো এলাম। জাঙ্কুক এগিয়ে এসে জিমিনের বাবার মুখোমুখি দাঁড়িয়ে বলল, আবারও নিজের মেয়ের সাথে নোংরা চাল চাললেন মিস্টার লে। জাঙ্কুকের কথায় লোকটা কপট করে হেসে উঠে বলল, এত কথা ভাল লাগে না। চলো সহজ ডিলে আসি। তুমি তোমার বন্ধুকে নিয়ে যাও আর আমার মেয়েকে আমার কাছে রেখে যাও। ওকে ছাড়া আমার ক্যাসিনো বিজনেস একদম নড়বড়ে হয়ে আছে। ডিলে তো আমরা 4 জনে যাব। প্রয়োজন পড়লে আপনাকে উপরে পাঠিয়ে যাব, কারণ আপনাদের মতো মানুষ প্যারেন্টস হওয়ার কোনো যোগ্যতাই নেই। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে কেউ কিছু বুঝে ওঠার আগে জিমিনকে টান দিয়ে ওর মাথায় রিভলভারটা ঠেকালো জাঙ্কুক। জাঙ্কুকের কাণ্ডে এবার সুগাও কিছুটা ভরকে গিয়ে বলল, জেকে কি করছিস? সুগার কথায় কান্না দিয়ে জাঙ্কুক জিমিনের বাবাকে বলল,
আপনি ওকে মারতে পারতেন না মিস্টার লে, কারণ জিমিন আপনার সোনার ডিম পাড়া হাঁস। বাট আমি তো পারবো, কারণ ও আমার 2 পয়সার কাজেও আসে না। ইভেন্ট নিজেকে বাঁচানোর জন্য শুধু জিমিনকে কেন, ওদের সবাইকে মারতেও আমার 1 মিনিটও টাইম লাগবে না। জাস্ট পয়েন্ট আর তারপর শুট। ভয় দেখাচ্ছো? জাঙ্কুক তৎক্ষণাৎ ইউনোর পা বরাবর একটি গুলি করে দেয়। গুলির আওয়াজে গগন কাঁপিয়ে চিৎকার দিয়ে ওঠে ইউনো। জিমিন সুগা ওরা ভয়ার্ত চোখে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। নিজের বন্ধুকে এভাবে উইদাউট ওয়ার্নিং গুলি করাতে জিমিনের বাবা খানিকটা ভরকে গিয়ে মনে মনে ভাবছে, এই ছেলে যে যখন তখন জিমিনকে গুলি করে দেবে না তার কোনো গ্যারান্টি নেই। চারদিকে গুমট পরিবেশ বিরাজমান। জাঙ্কুক জিমিনকে নিয়ে এক পা দুপা করে মেইন গেটের কাছে চলে এসেছে। সুগাকে চোখ দিয়ে ইশারা করাতেই সুগা ধীরে ধীরে দরজার কাছে চলে যায়। ওদিকে জিমিনের মাথায় গান পয়েন্ট করে রাখায় জিমিনের বাবা নড়তেও পারছে না, চড়তেও পারছে না। সুগা কাছে এগিয়ে আসতে জাঙ্কুক স্পষ্ট বাংলাতে বলে ওঠে, দরজার গুপ্ত মন্ত্র বদলে ফেল সুগা। জাঙ্কুকের কথা আগামাথা বুঝতে না পেরে সুগা ভুরু কুচকে বলল, কি বদলে ফেলবো? গুপ্ত মন্ত্র, গুপ্ত মন্ত্র, দরজার গুপ্ত মন্ত্র। আরে ভাই, গুপ্ত মন্ত্রটা আবার কি? ইংলিশে বলি যদি দরজার পাসওয়ার্ড চেঞ্জ কর তাহলে তো ওরা বুঝে যাবে ছাগল। জাঙ্কুকের কথা সুগা দ্রুত পাসওয়ার্ড বদলানোর কাজে লেগে পড়ে। ওদিকে সুগাকে বোঝাতে গিয়ে জিমিনের বাবা সহ সকলে জাঙ্কুকের পালানোর উদ্দেশ্য বুঝে ফেলেছে। তাই তারাও ধীর পায়ে ওদেরকে ধরার জন্য এগিয়ে আসছে। ইউনো এখনো পা ধরে বসে বসে কাঁদছে। ডান। সুগা শব্দটা উচ্চারণ করতে দ্রুত দরজা খুলে বাইরে বের হয়ে যায় ওরা তিনজন। যাওয়ার আগে দরজা ঠেলে ইউনোকে উদ্দেশ্য করে জাঙ্কুক চেঁচিয়ে বলে উঠলো, দ্রুত আয় গাধা, তোর পায়ে কিছুই হয়নি, তাকিয়ে দেখ গুলিটা প্যান্টে লেগেছে। জাঙ্কুকের কথা কানে পৌঁছাতে সচকিত হয়ে তৎক্ষণাৎ দৌড়ের গতিতে দৌড়ে দরজার কাছে বাইরে চলে এলো ইউনো এবং আর 1 সেকেন্ড অপেক্ষা না করে দরজাটা সশব্দে লাগিয়ে দিল জাঙ্কুক। যেহেতু সুগা পাসওয়ার্ড বদলে দিয়েছে তাই জিমিনের বাবার সহ ক্লাবের সবাই কক্ষের মধ্যে আটকে পড়ে গিয়েছে। বাইরে এসে জিমিনকে ধাক্কা মেরে সুগার বুকে ঠেলে দিয়ে ইউনোকে হাত টেনে ওকে নিয়ে পালাতে লাগলো জাঙ্কুক। হঠাৎ জিমিনকে এত কাছে আবিষ্কার করে ওর গালে কয়েকটা চুমু খেয়ে নিল সুগা। জিমিন বিরক্ত হয়ে কটমটিয়ে কিছু বলবে তার কথা কান না দিয়ে ওর হাত ধরে সুগাও দৌড়াতে লাগলো স্বগতিতে। পেছনে একবার চোখ ঘুরিয়ে পর্যবেক্ষণ করে দৌড়াতে দৌড়াতে জাঙ্কুক বলল, তাড়াতাড়ি চল, এই ভিলাতে একা আছে। তাড়াতাড়ি যাওয়ার কি আছে ভাই, সুগা তো পাসওয়ার্ড চেঞ্জ করে দিয়ে এলো। সুগা, কঠিন পাসওয়ার্ড দিয়েছিস তো? আরে ভাই, তাড়াহুড়োয় মাথায় কিছু আসেনি তাই জিমিনের নাম দিয়ে এসেছি। ইডিয়েট, আগে বলবি না? জলদি দৌড়া। ক্লাবের নিচে বাইক রাখা ছিল। একটা বাইকে জাঙ্কুক আর ইউনো উঠে পড়ে, অন্যটাতে জিমিন আর সুগা উঠে পড়ে। সুগা রাইড করতে পারে না তাই জিমিনকে বাইকটা চালাতে হচ্ছে। বাইক চালিয়ে কিছু দূর যেতে পুলিশে কল দিয়ে ইউনো নিজের নাম পরিচয় গোপন করে ক্যাসিনো ক্লাবের ঠিকানা দিয়ে দিয়েছে। ওরা এখন পুরোপুরি আশঙ্কা মুক্ত। ব্যাপারটা বুঝে আসতে বাইকে বসে গুনগুনিয়ে গান ধরেছে ইউনো। কি রে, এমন একটা সময়ে তোর গানও মনে পড়ছে? একটু আগেই তো ভ্যা ভ্যা করে মেয়েদের মতো কেঁদে ফেলেছিলি। তো কাঁদবো না? তুই কিভাবে পারলি আমাকে পয়েন্ট করে গুলি ছুড়তে? তোর গায়ে তো আর লাগেনি। আমার নিশানার উপর আমার কনফিডেন্ট আছে। কি করে শিখলি এত ভালো গান পয়েন্টিং? মন্ত্রীর ছেলে বলে স্ল্যাব প্রোটেকশনের জন্য বাবা স্পেশাল ট্রেনার দিয়ে শিখিয়েছিলেন। জাঙ্কুকের কথা ইউনো ঠোঁট উল্টে মাথা নাড়ালো। বাংলাদেশের কথা মনে পড়তে সব রেখে জাঙ্কুকের মস্তিষ্কে হানা দিতে এর কথা মাথায় আসতে জাঙ্কুক বলে, ইউনো ধরে বস। আমাকে কি তোর মেয়ে মনে হয় যে সিনেমাটিক ওয়েতে ধরে বসবো? না ধরলে নাই, আমি জাস্ট ওয়ান্ট করলাম। কথাটা বলে হাওয়ার বেগে বাইকের স্পিড বাড়িয়ে দিল জাঙ্কুক। সঙ্গে সঙ্গে ওর কোমর চেপে ধরে ইউনো কাঁপতে কাঁপতে বলে, একটু স্পিড কমা ভাই, ভয় করছে, বমি করে দেবো তো। পসিবল না, তে একা আছে। এই কথা বলে আবারও ফ্লাই উপরে টার্ন নিল জাঙ্কুক। সামনে পেছনে চারদিকে সবকিছু ঘোলাটে লাগছে। মাথাটা চলন্ত ফ্যানের মতো ভনভন করে ঘুরছে। পেটের মধ্যে নাড়ি ভুড়ি দলা পাকিয়ে গলায় চলে এসেছে। হাত পা থরথরিয়ে কাঁপছে। বাইক থেকে নেমে হেলে দুলে কেবলই নিজের রুমে এসেছে ইউনো। তবু এখনো হৃৎপিণ্ডটা কেমন ধুকধুক করছে ওর। হাই স্পিডে বাইক রাইড দিয়ে ওকে এক প্রকার রোগী বানিয়ে ছেড়ে দিয়েছে জাঙ্কুক। রুমে এসে মনে মনে জাঙ্কুকের 14 গোষ্ঠী উদ্ধার করছে ইউনো। হাত পা ছড়িয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে জোরে শ্বাস নিতে নিতে কটমট করে ইউনো বলল, কোন আলুক্ষণে ওর মতো মানুষ আমার বন্ধু হয়েছিল কে জানে। কখনো ঠাস করে গুলি মেরে দিচ্ছে তো কখনো আবার বাইকে চড়ে কলিজা হাতে ধরিয়ে দিচ্ছে। সাইকো একটা। ইউনো কথাটা শেষ করতে পারলো না। তৎক্ষণাৎ ধাপ ধাপ করে দরজা ঠেলে রুমে ঢুকে এসে ওর কলার চেপে ধরলো জাঙ্কুক। দাঁত চেপে বলতে লাগলো, আমার তে কই? আচমকা আক্রমণে লাফিয়ে উঠে বসে ইউনো কালো কালো কণ্ঠে বলল, তোর সমস্যা কি যে কে? তে হারিয়ে গেলে তুই সবসময় আমাকে পেয়ে আসিস কেন ভাই? আমি তোর থেকে পকেটে লুকিয়ে রেখেছি। দেখ দেখ পকেটে দেখ, তে কোথাও নেই। দেখেছিলিস কিনা সেটা বল। জাঙ্কুকের অগ্নিমূর্তি লক্ষ্য করে শুকনো ঢোক গিলে এদিক ওদিক মাথা নাড়ালো ইউনো। জাঙ্কুক ইউনোকে ছেড়ে দিয়ে জিমিন
আর সুগার দরজায় গিয়ে সশব্দে কড়া নাড়ালো। ওরা দুজনই মাত্র রুমে প্রবেশ করেছিল। জাংকুকের ডাকে দ্রুত বেরিয়ে এলো জিমিন। কি হয়েছে জেকে? জিমিনের মুখটা মলিন। নিজের বাবার বিপদের কথা চিন্তা করতে গিয়ে দ্বিতীয়বার ঠকেছে মেয়েটা। বাবার হাতে মরতে মরতে কোনো মতে বেঁচে ফিরেছে আজ। তাই নিজের রাগ ঢাক ভেতরে পুরে শান্ত স্বরে জাংকুক বলল, দেখে দেখেছিস জিমিন? কেন রুমে নেই? এত রাতে কোথায় যাবে? কোথাও নেই দেখেই তো তোদের জিজ্ঞাসা করছি। ততক্ষণে সুগা নিজের রুম থেকে বের হয়ে এসে সবটা শুনে বলল, চল রিসেপশনে একবার জিজ্ঞাসা করে দেখি, কোথাও বের হলে তো ওখান থেকে বেরিয়েছে। সুগার কথা যুক্তিসঙ্গ বলে মনে করে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সেদিকে এগিয়ে গেল জাংকুক। ওরা চারজন রিসেপশনে এসে জানতে পারে খানিকক্ষণ আগে তে বের হয়ে গেছে। কোথায় গেছে কেউ সেটা জানে না। ওদের কথায় মাথায় রক্ত চড়ে গিয়েছে জাংকুকের। মনে মনে ঠিক করে নিয়েছে আজ থেকে পেলে ওর হাতে মার খেতে খেতে তের খবর আছে। ইডিয়েট একটা, আমাকে চিন্তায় না রাখলে শান্তি হয় না মেয়েটার। আজ খুঁজে পেলে খবর আছে ওর। নিজের অর্ধেক বয়সী স্টেপ সিস্টারের জন্য জাংকুকের এমন বেসামাল উদ্বিগ্নতা দেখে আবারও নতুন করে প্রশ্ন জাগে ওদের তিনজনের মনে। কেন এত উন্মাদনা? কিসেরই বা এত আসক্তি? প্রায় ঘন্টা খানিক সি বিচে এ মাথা ও মাথা হাঁটতে বেরিয়েছে জাংকুক। সেই সাথে ইউনো ও সুগার দেখে খুঁজছে হন্য হয়ে। রাত তখন প্রায় 10টা ছুঁই ছুঁই। চারদিকে ঘুটঘুটে অন্ধকার চাপে সাগরের তীরে আলোকিত হয়ে জ্বলছে সোডিয়ামের নিয়ন আলো। নিস্তব্ধতায় ঘেরা সমুদ্র তীরে ঢেউয়ের গর্জন ভেসে আসছে বারে বারে। রাত গভীর হয়ে যাওয়ায় একে একে মানুষ ফিরে গিয়েছে স্বগন্তব্যে। জাংকুকের বেজায় অস্থির লাগছে। চোখ দুটো বারবার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এভাবে ঘুরপাক করতে গিয়ে ওর চোখ আটকে যায় অদূর থেকে হেঁটে আসা লম্বা চুলের মেয়েটার দিকে। জাংকুক চোখ বন্ধ করে বলে দিতে পারে ওই মেয়েটাই তে। তাই ও আর স্থির না থেকে হনহনিয়ে হাঁটা ধরলো তের দিকে। অনেকটা দূরত্ব ঘুচিয়ে জাংকুক যখন পুরোপুরি তের মুখোমুখি, ঠিক তখনই জাংকুককে দেখতে পেয়ে ভূত দেখার মতো চমকে উঠল তে। অন্তরাত্মা কেঁপে উঠলো অজানা আতঙ্কে। মনে মনে ভাবলো, আজ আমি শেষ। তের পেছনে আরো দুইটি থাই মেয়ে ছিল, হাতে তাদের ঘুড়ি আর লাইট। জাংকুক তাদেরকে এক নজর পরখ করে তের কাছে এসে ওকে সজোরে চড় মারতে উদ্যত হয়েও থমকে যায়। উল্টে হাত দুটো দিয়ে টান মেরে আচমকা টেনে নেয় নিজের বুকের মাঝখানে। এক্ষুনি গায়ে চড় হামলে পড়বে সেই ভয়ে চোখ মুখ খিচে রেখেছে তে। কিন্তু কিছু সময় যেতে শরীরে শিহরণ জাগানোর সেই স্যান্ডেলউড পারফিউমের গ্রানটা নাকের খুব কাছে অনুভব হতেই পিটপিট করে চোখ খুলে তাকালো তে। আবারও একই ঘোর লাগানো অনুভূতি। জাংকুকের শরীরে শুকিয়ে যাওয়া ঘাম, পারফিউম, ধুলো মিশ্রিত এই মাতাল মাতাল পুরুষের সুঘ্রাণ কিছুতেই সহ্য করতে পারছে না তে। হাত পা কেমন অসাড় হয়ে আসে। কান গলা সবকিছু ছুঁয়ে যাও অজানা অনুভূতি। বারবার বেসামাল হয়ে ওঠে ভেতরে সুপ্ত নারী সত্যতা। অথচ জাংকুক ওকে নিজের বুকের মাঝে এমন ভাবে শক্ত করে চেপে ধরে রেখেছে যে জাংকুকের শরীরে নেশা ধরনের সুঘ্রাণ ক্রমাগত তে হৃদয়ে গিয়ে ঠেকছে। খানিকক্ষণে নীরবতা ভেঙে জাংকুক উদ্বিগ্ন সুরে বলে উঠলো, তে তোর বয়স কত? কোথায় গিয়েছিলি, কেন গিয়েছিলি, কিভাবে গিয়েছিলি? কোনরূপ প্রয়োজনীয় প্রশ্ন না করে এমন একটা অদ্ভুত প্রশ্ন করায় অবাক হয়ে মুখ উঁচিয়ে জাংকুকের চোখের দিকে তাকিয়ে রইল তে। পরক্ষণে ওর চোখ গেল জাংকুকের পেছনে দাঁড়িয়ে থাকা আরো তিনজনা চোখের দিকে, যারা এই মুহূর্তে রিয়েলিটিতে শো দেখার মতো অষ্টাদশীর প্রেমে বেসামাল হয়ে ওঠা জীবন জাংকুককে দেখছে। সবাইকে এভাবে হা করে তাকিয়ে থাকতে দেখে তে মুখ কাচুমাচু করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে বলে উঠলো, ছাড়ুন, সবাই কি ভাবছে? আমি কিছু জিজ্ঞাসা করছি তে। 18 বছর 6 মাস 13 দিন, এবার ছাড়ুন। পারফেক্ট। নিজেকে ছাড়াতে গিয়ে তের চোখ গেল জাংকুকের পায়ের দিকে। গোড়ালি থেকে খানিকটা উপরে ফোল্ড করা ডেনিম প্যান্ট পরে খালি পায়ে দাঁড়িয়ে আছে জাংকুক। এ কি, আপনার জুতা কোথায়? পেছন থেকে হাঁক পেরে একজোড়া স্নিকার্স দেখি ইউনো বলে, এই যে আমার হাতে। তোমাকে খুঁজতে খুঁজতে আমরা একটু পাগল পাগল হয়ে গিয়েছিলাম কি না? তে দ্রুত ইউনোর সামনে গিয়ে মিনতির সুরে বলল, সরি ভাইয়া, আপনারা কেউ ছিল না, তাই না বলে বের হয়ে এসেছিলাম। আমি রিসেপশনিস্টকেও বলে এসেছিলাম, কিন্তু উনি আমার ইংরেজি পুরোপুরি বুঝতে পারেনি বোধহয়। তে যাও, জিমিনের সাথে রিসোর্টে গিয়ে ঘুমিয়ে পড়। এমনিতে মাঝরাতে সবাইকে চিন্তাগ্রস্ত করে ছেড়েছে, তাই জাংকুকের করা আদেশে আর নাকচ করতে পারেনি তে। চুপচাপ গিয়ে জিমিনের হাত ধরে। ওদিকে ইউনো, সুগা আর জাংকুক বসে পড়েছে সাগরের উত্তাল ঢেউয়ের মুখোমুখি হয়ে। আজ বোধহয় ওরা আর ঘুমাবে না। নিশুতি রাতে জোয়ার ভাটার উদ্যম গতি আর সমুদ্রের ঢেউয়ের বিশাল গর্জনে চারদিকে অপার্থিব লাগছে। মাঝরাতের প্রহর কেটে গিয়েছে আরো কয়েক প্রহর। রাত জাগা পানকৌড়া গুলো এখনো চিউ চিউ করে দাপিয়ে বেড়াচ্ছে পুরো বেলাভূমি জুড়ে। চোখের সামনে জ্বলছে ফায়ার প্লেসের দাও দাও অগ্নিশিখা। সেখান থেকে ভেসে আসে কাঠ কলার পোড়ার মটমট আওয়াজ। জাংকুকের ভাষা ভাষা চোখ দুটিতে জ্বলন্ত অগ্নিশিখার প্রতিচ্ছবি বিদ্যমান। ইউনো ফায়ার প্লেসের আগুনে আরো কয়েকটা কাঠের টুকরো দিয়ে জাংকুক আর সুগার মুখোমুখি হয়ে বসে পড়লো। অতঃপর নিজেদের মনের হাজার কৌতূহল মেটাতে ইউনো যখন জাংকুকে কিছু প্রশ্ন করতে যাবে, ঠিক তখন সুগা ওকে হাতে ইশারায় থামিয়ে দিয়ে বোঝায়, থাম, আমি জিজ্ঞাসা করছি। জাংকুক তখনও আপন মনে জ্বলন্ত অগ্নিশিখার হেলদোর পরখ করায় ব্যস্ত। সবাইকে রেখে এর প্রতি এত অবসেসড কেন তুই? আই ডোন্ট নো।
আচ্ছা, কবে থেকে এসব শুরু হয়েছে সেটা তো বল। তাছাড়া ওর জন্য যদি তোর এতটাই টান থাকতো তাহলে বাংলাদেশে যাস না কেন তুই? কে বলেছে ওর জন্য আমার টান? ও তো আমার আসক্তি। মানুষ জানে নেশা খারাপ জিনিস, তবুও নেশাগ্রস্তরা নেশা ছাড়তে পারে না। তেও আমার কাছে নেশার মতোই। আমি জানি ওর আর আমার সম্পর্কে আগুন আর পানির জটিলতা আছে, তবু ওকে আমার চাই অ্যাট এনি কস্ট। ইউনো আর সুগা হতভম্ব হয়ে জাংকুকের পানে চেয়ে আছে। দুজনের মনে একই প্রশ্ন, কি বলছে এই ছেলেটা? তাহলে তো তুই তের প্রেমে পড়েছিস জেকে। 11 বছরের বাচ্চা মেয়ের প্রেমে কে পড়ে ভাই? তবে হ্যাঁ, আমি শিওর আমি বাংলাদেশে থাকলে এতদিনে তে আমার বাচ্চার মা হয়ে যেত। এই জন্যই তো দেশে যেতাম না, কারণ ওর কাছে গেলে নিজেকে সামলানো আর উত্তর সাগরের পাল তোরা ডিঙ্গি নৌকা সামলানোর মতোই মুশকিল। তে যখন প্রথম জীবন বিলাতে আসে তখন আমি সবে সবে কলেজ পাশ করে ভার্সিটিতে উঠেছি মাত্র। তখন আমার কাছে জীবন মানেই ছিল অভিজাত, কৃতিত্ব পাওয়া, এইসব। কারণ ছোটবেলা থেকেই আমাকে এটাই শেখানো হয়েছিল, যোগ্য উত্তরাধিকার হয়ে গেলে পূর্বপুরুষের পথ অনুসরণ করো। আমিও তাই করেছি। ছোটবেলা থেকে ন্যানি, ট্রেনার, মাস্টার এদের কাছে লালিত পালিত হতে হতে আমি ভুলে গিয়েছিলাম পরিবার বলেও কিছু হয়। তারপর যখন একটু ম্যাচিওর হই তখন অধিপতিত্ব আর ক্ষমতার জোরে আশেপাশের সবাইকে নিজের কন্ট্রোলে আনতে শুরু করি। আমার হাতের ইশারাতে সবাই পুতুলের মতোই নাচতো, তাতে আমারও অন্তরে অনেকটা আনন্দ হতো। তখন থেকেই ডমিনেটিং স্বভাবটা ভেতরে ঢুকে গিয়েছে, যা এখনো বদলাতে পারিনি আমি। কলেজে ওঠার পর পারিবারিক সূত্র ধরেই আমার রাজনীতিক হাতেখড়ি হয়। প্রথম বাবার বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান, সভা সমাবেশে গেলেও পরক্ষণে বাবার হয়ে আমাকেই যেতে হতো। এক পর্যায়ে বাবা নয়, স্বয়ং আমার জন্যই আমাকেই যেতে হতো। ততদিনে প্রফেসর হওয়া, বিজনেস সামলানো কিংবা আমার শখের রাইডিং সবকিছুই ছিল দিবা স্বপ্নের মতো। কারণ আমার ধ্যান জ্ঞান সবকিছু তখন রাজনীতিতে নিবদ্ধ। তখন আমার মনে হতো নিজের প্রাইভেট ভার্সিটিতে পড়েও ক্ষমতার জোরে পাবলিক ভার্সিটির লিডার দেওয়ার মতো পৌষাচিক তৃপ্তি আর কিছুই নেই। বাইরের জগতের এত সুনাম, এত জনপ্রিয়তা, এত সর্বজনপ্রতি লোকদের ভিড়েও দিন শেষে আমি ছিলাম নিঃসঙ্গ, যার উদরে আমার জন্ম হয়েছিল, যে খুব ছোটবেলায় আমাকে ফেলে নিজের আত্মতৃপ্তি উদ্দেশ্যে নিজ দেশে পাড়ি জমিয়েছিল। সেই বিদেশিনী মাকে বরাবরই ঘৃণা করেছি আমি, তার সাথে মায়ের জাতিটাকেও। কেন যেন আর্থিক টান কখনো ছুঁতে পারেনি আমাকে। হয়তো ছোটবেলা থেকে মায়ের মমতাহীন বেড়ে ওঠা, সেই জন্য এভাবে হাজারো মানুষের বেস্টারটি একাকিত্ব বিষণ্ণ জীবনটা ভালোই যাচ্ছিল। অনেক দিন পার করে দেওয়ার মতো অনেক ব্যস্ততাই ছিল তখন আমার কাঁধে। কখন বাড়িতে ফিরতাম, কখন বেরিয়ে যেতাম, কেউ হদিস জানতো না। বলতে গেলে আমাদের পরিবারটা দিনকে দিন রাজনীতিক প্রশ্নে পরিণত হচ্ছিল। একই বাড়িতে থাকা সত্ত্বেও কেউ কারোর খোঁজ নিতাম না আমরা। এক পর্যায়ে পরিবারের এরূপ ভাঙন লক্ষ্য করে দাদা সাহেব মৃত্যু শয্যায় এসে বাবাকে আবারও বিয়ে করতে বলেন। দাদার কথা রাখতেও বাবাও সেই বয়সে পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। ঠিক তখনই আমার সৎ মায়ের সাথে পরিবারে আগমন ঘটে আরো দুজন সদস্যের, যে হচ্ছে তে আর সুজি। ওদের বাবার সম্বন্ধে আমার কিছুই জানা নেই, জানা থাকার কথাও না, কারণ বাবার বিয়ে নিয়ে আমার কোনো রূপই মতামত ছিল না। না আমার এসবে কিছু আসে যেত, আর কিভাবেই বা আসবে। পরিবার কি জিনিস সেটাই তো আমি জানতাম না। ওরা ওদের মতো দিন কাটাতো, পড়াশোনা করতো, আর আমি আমার মতো। ওই সময়তে এর দিকে ঠিক করে তাকিয়েছিলাম কিনা সেটাও বলা মুশকিল। যদিও বা কখনো সামনে পেয়েছি, ধরে ঠাস ঠাস করে থাপ্পড় মেরেছি। তবু আমার রুমে সারাক্ষণ উকি ঝুঁকি দিত মেয়েটা। সুযোগ পেলেই রুমে এসে এটা ওটা ধরতো। মাঝে মধ্যে তো বিরক্ত হয়ে খুব মারতাম। তুই কি রে, এখন যার জন্য দিওয়ানা হয়ে ছটফট করিস, তখন তাকে এভাবে মারতিস? আই উইশ তে আগের মতো এখনো আমার রূপে উকি ঝুঁকি দিত, আর তুই ওকে ঠাস ঠুস করে মারতিস। আহা থাম তো তুই। জেগে তারপর কি হয়েছিল বল। তের মা সুদক্ষ স্মার্ট মহিলা ছিল, যার জন্য বাবার সাথে ব্যবসায়িক কাজে বিভিন্ন জায়গায় যেতেন তিনি। বলতে গেলে বাবাকে সাহায্য করার জন্যই। তবে আমার সাথে তার খুব একটা স্বাভাবিক সম্পর্ক ছিল না, যার দরুন সপ্তাহে একবারও আমাদের মুখ দেখাতে কি হতো না। যদিও হতো সেটা তের জন্য। তেকে মারলে সেটা নিয়ে নালিশ যেত বাবার কাছে। বিপদে বাবার কাছ থেকে পেতাম হাজারো তিরস্কার আর বচনা। এইসব কারণে মনে মনে তের প্রতি অনেক জেদ হতো। জেদের বসে দ্বিতীয়বার আমার রুমে এলে আরো বেশি করে মেরে দিতাম ওকে। এরকম যেতে যেতে বছর খানিক চলে যায়। তারপর একদিন জাংকুক তো আবারও কথাগুলো পুনরায় বলতে শুরু করে। এতটুকু বলে থেমে যায় জাংকুক। ইউনো আর সুগা দুজনেই উৎকণ্ঠা নিয়ে শুধুলো। এবার জাংকুক নিজেও ভাবতে থাকে সেই রাতের কথা। পূর্ণিমা রাত, আকাশের উপর থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। চাঁদের আলোয় ভেসে যাচ্ছে চারপাশ। জঙ্কুক কুঞ্জের মহলের ছাদের আয়তন ছোটখাটো ফুটবল খেলার মাঠের মতোই বৃহৎ। জ্যোৎস্না রাতে মায়ের অনুমতি সাপেক্ষ ছাদের পাঁচিল থেকে আচারের বয়মগুলো ঘরে আনতে ছাদে এসেছিল তে। তখনই পাঁচিল ঘেঁষে দাঁড়িয়ে থাকা পুরো দস্তুর কালো দিয়ে আবৃত
লম্বের মতো কাউকে দেখতে পেয়ে আচমকা ভয়ে চিৎকার দিয়ে ওঠে তে। তবে গলার স্বর বাইরে বেরোনোর আগে শক্ত হাতে ওর মুখ চেপে ধুলো জাঙ্কুক। তে থেমে গিয়ে চোখ পিটপিট করে তাকাতে জাঙ্কুক গম্ভীর গলায় বলে ওঠে, তুই এখানে কেন? জাঙ্কুকের কথায় উত্তর না দিয়ে তে মিনমিনিয়ে বলে ওঠে, আপনার তো জ্বর এসেছে, হাতটা কেমন আগুনের গোলার মতো গরম হয়ে আছে। জ্বর এসেছে আমার, তোর কি? যা করতে এসেছিস সেটা করে নেমে যা, জ্বরের ঘরে তোকে দেখতে ইচ্ছা করছে না। জাঙ্কুকের রকচটা স্বভাব চরিত্র সবকিছুই তের জানা, তাই ও আর কথা না বাড়িয়ে চুপচাপ আচারের বয়ামগুলো নিয়ে ছাদ থেকে নিচে নেমে আসে। মাঝরাত, কারেন্ট থাকা সত্ত্বেও রুমের চারদিকে ঘুটঘুটে অন্ধকার। জ্বরের ঘরে অন্ধকারে রুমে শুয়ে থাকা থরথর করে কাঁপছে জাঙ্কুক। সন্ধ্যা রাতে দুইটা প্যারাসিটামল খেয়েও কাজ হয়নি, উল্টে হাড় কাঁপিয়ে দ্বিগুণ কালে জ্বর উঠেছে জাঙ্কুকের। পার্টির লোকেদের থেকে বারবার কল আসাতে মোবাইলটা বন্ধ করে রেখেছে জাঙ্কুক। অনেক বেশি জ্বরের তাপে অন্ধকার রুমের মাঝে জোনাকি পোকা দেখছিল জাঙ্কুক। ঠিক তখনই গভীর তিমিরকে হাঁটিয়ে একটা মোমবাতি সমেত রুমে প্রবেশ করলো কিশোরীতে। পরনে তার কালো রঙের কামিজ, মাথায় আটটানা ঘোমটা। জাঙ্কুক তখনও জ্বরের তাপে বারবার দীর্ঘ নিঃশ্বাস ফেলছিল। তে মোমটা নিয়ে রুমের মাঝে এগিয়ে এসে নিজে থেকে বলল, বিদ্যুৎ চলে গেছে, জেনারেটর নষ্ট হয়ে পড়ে আছে। আপনার তো জ্বর, তাই ভাবলাম মোমবাতি নিয়ে আসি। মোমবাতি প্রয়োজন নেই, আমি অন্ধকারই ভালোবাসি। তুই যা তো। জাঙ্কুকের এহেন ধমকেও তে এখান থেকে এক চুলো নড়ে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে জাঙ্কুকের পাশ ঘেঁষে। থেকে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে থাকে দেখে জাঙ্কুক হাঁচকি স্বরে নাক টেনে বলে ওঠে, কি হলো, যাচ্ছিস না যে? আবারও মার খাওয়ার শখ জেগেছে? শখ জেগে থাকলে কাছে আয়, থাপ্পড় দিচ্ছি। মা আঙ্কেলের সাথে শহরের বাইরে গেছে। মামির অসুস্থতার কথা শুনে সকাল সকাল আপাও নানা বাড়িতে গেছে। বলেছিল বিকালের মধ্যে ফিরবে, কিন্তু ফেরেনি। এখন আবার কারেন্টও নেই। আমার অন্ধকারে ভয় করছে ভাইয়া, এখানে একটু দাঁড়িয়ে থাকি, কারেন্ট এলেই চলে যাব। তের আকুতি ভরা টলটলে চোখের দিকে এক পলক তাকিয়ে নিজে একটু সরে গিয়ে তের জন্য বিছানায় জায়গা করে দিল জাঙ্কুক। ভালো করে বস, মারবো না। তেও তো টু শব্দ না করে ভয়ে ভয়ে সেখানটায় গিয়ে বসে পড়ে। তে এবার একটু ভালোভাবে বসতে পারে, হাতে থাকা জলপটিটা জাঙ্কুকের কপালে রেখে দেয়। জাঙ্কুক ফুরুগুটি করে চোখ উল্টে সেটার দিকে তাকিয়ে বলল, এটা কি দিয়েছিস? জ্বর হলে মা আমাদের মাথায় এটা দিয়ে রাখে, এতে অনেকটা আরাম লাগে। আপনি অন্ধকারে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন, মনে হলো আপনার এটার প্রয়োজন, তাই নিয়ে এসেছি। তের কথা শুনে জাঙ্কুক ওর মুখের পানে চেয়ে রইল। গত 1.5 বছরে আজই বোধহয় প্রথম ঠিকভাবে তের মুখের দিকে চাইলো জাঙ্কুক। সদ্য কিশোরীতে রূপ নেওয়া কচি একটা চেহারা, টিমটিমিয়ে জ্বলতে থাকা মোমের হলদে আলোয় ওর চেহারাটা অনেক সুন্দর লাগছে। তীব্র জ্বরের ঘরে থাকা জাঙ্কুকের নেশালো চোখ দুটোতে হুট করে কেন যেন মনে হচ্ছে তের মতো মায়াবী মুখ পৃথিবীতে আর দুটো নেই। জাঙ্কুকে চুপচাপ তাকিয়ে থাকতে থেকে তে একটু এগিয়ে এসে জলপট্টিটা আবারও উল্টে দিল। আমার জন্য কেন করছিস এসব? কি হলো, কিছু বল। আপনার জন্য কষ্ট হচ্ছিল তাই। জাঙ্কুকের মতো পরিবারচ্যুত বেপরোয়া বেখেয়ালি মায়ের বাঁধনহীন ছেলের কাছে তের অযাচিত মনে মুখ ফসকে বলা এই বাক্যটি ছিল আকাশ সম আন্তরিকতা। তের কথায় অধিক তাপমাত্রায় দাউ দাউ করে জ্বলতে থাকা হৃদয়টা হঠাৎ করে কেমন যেন শীতল হয়ে গেল। হুট করে মনে হতে লাগলো তে ওর আপন, খুবই আপন। তের দিকে তাকিয়ে হিজিবিজি ভাবতে ভাবতে কখন যে বিদ্যুৎ চলে এসেছে টেরও পায়নি জাঙ্কুক। টের পাওয়ার তো কথাও নয়, কারণ ওই রুমে এখনো কোনো আলো জ্বলছে না। বাইরের ঘরে মৃদু আলো জ্বলতে দেখে তে বলে ওঠে, বিদ্যুৎ চলে এসেছে, এবার আমি চাই। জাঙ্কুক তের হাতটা টেনে ধরে ঘোর অসম্মতি জানিয়ে বলে, কোথাও যাবি না তুই, এখানেই বসে থাক আমার সামনে। কেন? তোকে দেখবো তাই। জাঙ্কুক শক্ত করে তের হাতটা ধরে রেখেছে। উপায়ন্তর না পেয়ে তে সেখানে বসে থাকে সারা রাত। এক পর্যায়ে চিমুতে চিমুতে কখন যে জাঙ্কুকের বুকের উপর ঘুমিয়ে পড়েছে সেটা তের অজানাই রয়ে গেছে। অথচ জাঙ্কুকের চোখে এক ফোঁটা ঘুম নেই। ও সারা রাত জেগে ঘোর লাগা চোখে তেকে দেখছিল। সময়ের সাথে সাথে মোমের আলো ফুরিয়ে গিয়েছে, তবুও দেখছে। শেষমেশ তে যখন জাঙ্কুকের বুকের উপর ঘুমিয়ে পড়ে তখন দ্বিতীয়বারের মতো আবার হৃৎস্পন্দনের গতি বেড়ে যায় জাঙ্কুকের। জাঙ্কুক চোখ দুটো বন্ধ করে হিসিয়ে বলে, তুই আমার তে, খুব তাড়াতাড়ি বড় হয়ে যা, তোকে আমি দেখবো, সারা জীবন ধরে দেখবো। সেদিন রাতের পর থেকে জাঙ্কুকের হৃদয়ে বাসা বাঁধে তের প্রতি অজানা এক আসক্তি, যার কোনো নাম নেই, শুধু হৃদয়ের মাঝখানে বয়ে চলা এক সুপ্ত গভীর বেসামাল অনুভূতির ছড়াছড়ি। ধীরে ধীরে সবার আড়ালে শুরু হয় তের প্রতি নিজের দখলদারি। তে যে রাস্তা দিয়ে স্কুলে যেত সেই রাস্তায় সবসময় দুজন লোক লাগানো থাকতো। তে কার সাথে মিশছে, কার সাথে ঘুরছে, বন্ধু মহলে কোনো ছেলের আনাগোনা আছে কিনা সবকিছুই পাই টু পাই খবর নিত জাঙ্কুক। তে আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে ব্যথা পেয়েছিল বলে সেদিন বাপ দাদা আমলের ঐতিহ্যবাহী আম গাছকে বাড়ি থেকে বিদায় করে জাঙ্কুক। বাড়ির ঐতিহ্য বাপদাদার স্মৃতিকে এভাবে কেটে ফেলা ছেলের বেপরোয়া কাণ্ডে জিয়ন গঙেও হতবাক হয়েছিলেন। কিন্তু বলার মতো কিছুই নেই তার, কি বা বলবে, ছেলে কি তার কথা শোনে? এভাবে সময়ের পরিবর্তনে সেই আসক্তি বৃদ্ধি পেতে থাকে দ্বিগুণ হারে। স্কুল ব্যতীত জাঙ্কুক
কুঞ্জের বাইরে পা রাখা নিষিদ্ধ হয়ে যায় টের। কিশোরীদের মাথায় ঢোকে না হঠাৎ করে জাঙ্কুক কেন তার উপর এত অধিকার দেখাচ্ছে। আগে তো কখন আসতো কখন যেত তার তো হদিশ থাকতো না। আর এখন বাড়িতে কেউ না থাকলেও জাঙ্কুককে দেখতে পায় যে, শুধু দেখতে পায় বললে ভুল হবে, ওকে জোর জবরদস্তি করে নিজের সামনে বসিয়ে রাখতো জাঙ্কুক। চোখের সামনে থেকে সরলে গালে এসে আসে পরে শক্ত হাতের থাপ্পড়, থাপ্পড় খেতে কাঁদলে পুনরায় থাপ্পড়। এভাবে দিন যাচ্ছিল। সবার অগোচরে ভেতরের সুপ্ত অনুভূতিগুলো তরতর করে বাড়ছিল জাঙ্কুকের। জাঙ্কুকের হুটহাট করা পাগলামিতে বিরক্ত হয়ে আজকাল আর আগের মতো ও রুমের ধারের কাছেও ভিড়ে না তে। মাঝে মধ্যে ওকে এক নজর দেখে চলে যাবে বলে ওর নাম ধরে জাঙ্কুক জোরে জোরে ডাকে, তবু সেদিকে পা বাড়ায় না তে। তবে আজকে দূরে দূরে বুকে সেই আসতেই হলো জাঙ্কুকের রুমের সামনে। বাড়ির অফিসের রুমে পার্টির অফিসের মিটিং চলছে, সবাই উপস্থিত। অথচ জাঙ্কুকের কোনো খবর নেই। মোবাইল বন্ধ করে অন্দরমহলে বসে কি করছে কে জানে। মিটিং এর মাঝে সবাই তর্কে বিতর্কে ব্যস্ত, তাই জিয়ন গংইও তেকে ডেকে বলে, তোমার জাঙ্কুক ভাইয়াকে ডেকে দাও তো তে। তার কথা রাখতে আপাতত ভর সন্ধ্যাবেলা জাঙ্কুকের রুমে কড়া নাড়ে তে। কড়া নাড়ার সাথে সাথে দরজা খুলে ওকে হ্যাচকা টান মেরে ভিতরে নিয়ে গেল জাঙ্কুক। ভেতরে নিয়ে গিয়ে চোখ রাঙিয়ে তের উদ্দেশ্যে বলে ওঠে, গত 2 দিন ধরে ডাকছি তোকে, সামনে আসছিস না কেন? কি সমস্যা? সবসময় বকাঝকা করেন, গায়ে হাত তোলেন, আপনাকে আমার বিরক্ত লাগে। আগে তো মারলেও পেছনে ঘুরঘুর করতিস, তখন বিরক্ত লাগতো না? তখন তো বুঝতাম না যে আপনি আমায় এতটা অপছন্দ করেন। এখন তো বুঝি আমি আপনার সৎ বোন, তাই আমাকে দু চোখে দেখতে পারেন না আপনি। তের কথা শেষ হতে দেরি হলো, তবে ওর শরীরে জাঙ্কুকের হাত পড়তে দেরি হলো না। জাঙ্কুক চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করে বলে ওঠে, এটা কেন দিয়েছি জানিস? নিজেকে আমার সৎ বোন দাবি করার জন্য। তুই আমার বোন না, আমার বোন হওয়ার কোনো যোগ্যতাই নেই তোর মাঝে। আর না আমি তোকে বোনের নজরে দেখি। মাকে গালে হাত দিয়ে মেঝেতে বসে ফুপিয়ে কাঁদছে তে। খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের ক্রুদ্ধ মস্তিষ্কে স্থির হয়ে তের মুখোমুখি হয়ে বসে পড়ে জাঙ্কুক। তারপর আলতো হাতে ওর চোখের পানি মুছিয়ে দিয়ে বলল, আম সরি তে, খুব লেগেছে। কেন আমাকে এভাবে যন্ত্রণা দিস বলতো? তুই যখন আরেকটু বড় হবি তখন আমার আজকের কথাগুলো ঠিক বুঝতে পারবি। ততদিন শুধু তোকে একটু দেখে দেখে রাখতে হবে আমায়। জাঙ্কুকের মুখে আদরে আওয়াজ শুনে তে এবার শব্দ করে কেঁদে উঠলো। এভাবে নাক ফুলিয়ে কাঁদায় ওকে অনেক বেশি আকর্ষণীয় আর মায়াবী লাগছিল জাঙ্কুকের চোখে। তাই নিজেকে সংযত না রাখতে পেরে হুট করে ওর গালে সশব্দে চুমু খেয়ে বসলো জাঙ্কুক। তবে ওদের বসার ধরনটা এমন ছিল যে কেউ পেছন দিক থেকে দেখলে ভুল বুঝতে পারে, আর হলো তাই। মিসেস আয়ু সেদিন বাড়িতেই ছিলেন। জাঙ্কুকের রুম থেকে মেয়ের কান্নার আওয়াজ শুনে তিনি বুঝে গিয়েছেন আবারও হয়তো তার ছোট মেয়েটাকে জাঙ্কুক মেরেছে। তৎক্ষণাৎ তিনি মেয়েকে নিয়ে আসার জন্য জাঙ্কুকের রুমের দিকে এগিয়ে গেলেন। তবে রুমে প্রবেশ করার আগে পা দুটো আটকে গেল তার। সন্ধ্যা রাতের আবছা আলোয় তিনি স্পষ্ট দেখলেন তার ছোট্ট মেয়ের সাথে ঘনিষ্ঠ সময় পার করছে জাঙ্কুক। পার্টি অফিসের ছোট বড় সবার সামনে পরপর অনর্গল থাপ্পড়ের আঘাতে রক্তাক্ত হয়ে উঠেছে জাঙ্কুকের গৌরমণ্ডল। আর দুটো থাপ্পড় দিলে নাক পেটে হয়তো রক্ত বের হয়ে আসবে। তবু কিছুতে থামানো যাচ্ছে না জিয়ন গংইওকে। রাগের তোপে থরথর করে কাঁপছেন তিনি। হাতের পাশাপাশি মুখ দিয়ে যা আসছে সেটাই বলে আঘাত করছে নিজের একমাত্র ছেলেকে। আর সুজি ওর মায়ের আঁচল ধরে রুমের এক কোণে কুকড়ে দাঁড়িয়ে আছে। জিয়ন গংইও ওকে মারতে মারতে ক্লান্ত হয়ে বলে, আমার আগেই বোঝা উচিত ছিল কোনো আমেরিকার নাচনেওয়ালি ছেলের চরিত্র এর চেয়ে ভালো আর হবে না। বরাবরই নিজের মায়ের কথা শুনলে জাঙ্কুকের মাথায় রক্ত উঠে যায়। উগ্রতার চরম সীমানায় পৌঁছে যায় ও। এবারও তাই হলো। চিৎকার দিয়ে নিজের বাবার মুখের উপর বলল, তুমি সেই আমেরিকার নাচনেওয়ালিকে ভালোবেসে বিয়ে করেছিলে, যার ফল আমি। সঙ্গে সঙ্গে জিয়ন গংইও আবারও ওকে সজোরে একটি চড় মারলেন। তারপর আশেপাশে চেলাপেলাদেরকে ডেকে বললেন, প্রাইভেট জেটের ব্যবস্থা করো। আজ এই মুহূর্তেই ও দেশ ছাড়বে। স্বাধীনতা পেতে পেতে ওর ভিতরে পুরোটাই নর্দমার মতো কালো হয়ে গেছে। ওকে শুদ্ধ করা প্রয়োজন। তার জন্য সবার আগে ওর স্বাধীনতা হরণ করতে হবে। আজ এই মুহূর্তে জিয়ন জাঙ্কুকের রাজনৈতিক পদ বাতিল করা হলো। তোমার রাজনৈতিক জীবন এখানেই সমাপ্ত। বিদেশে গিয়ে মানুষ হয়ে ফেরো। বাবার কথার পিঠে জাঙ্কুক একটা তাচ্ছিল্য হাসি ছুটে মারলো। দলের লোকেদের হাত থেকে নিজের পাসপোর্ট আর ব্যাগটা ছো মেরে নিয়ে ছোট্ট তের দিকে এক পলক তাকিয়ে আবারও চোখ সরিয়ে বলে, ফিরবো না, কোনোদিনও ফিরবো না এদেশে। শুধু একটা গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম, সময় হলে সেটাও নিয়ে যাব। কারণ জিয়ন জাঙ্কুক কোনো জিনিস হাত পেতে নেয় না, কেড়ে নেয়। জাঙ্কুক যখন গাড়ি করে বেরিয়ে যাচ্ছিল তখন দোতলার দেওয়াল জোড়া জানালা দিয়ে ওর পানে অসহায়ের মতো তাকিয়েছিল তে। জাঙ্কুক কোথায়? ও গাড়িতে বসেছিল ঠিকই, তবে হিংস্র দবদবের চোখ দুটো দোতলার জানালার দিকে আটকে ছিল। এক পর্যায়ে গাড়িটি যেতে যেতে চোখের আড়াল হয়ে যায়, তবু সেদিকে তাকিয়ে রইল তে। কি নিয়ে এত ঝামেলা হলো সেসব মাথায় না ঢুকলেও এটা ঠিকই বুঝতে পেরেছে ও। আজ ওর জন্যই বাড়ি ছাড়া হয়েছে বাড়ির একমাত্র রাজপুত্র জিয়ন জাঙ্কুক। ওদিকে যেতে যেতে জাঙ্কুকের কেটে যাওয়া ঠোঁট দুটো বাঁকা হাসিতে প্রসারিত হলো। ব্যাক সিটে গা এলিয়ে দিয়ে বিড়বিড়ে সে বলল, খুব বেশি না, আমাকে সামলানোর মতো একটু বড় হ। আমি অপেক্ষার প্রহর গুনছি।
ক্যালিফোর্নিয়াতে আজ বেজায় ঠান্ডা পড়েছে। প্রশান্ত মহাসাগরে কনকনে ঠান্ডা এসে একবার নাক মুখ চিরে ভিতরে প্রবেশ করছে। এলোমেলো বাতাসের তীব্রতায় ঝরে পড়া আকর্ষণীয় ম্যাপল পাতায় ভরে উঠেছে রাস্তাঘাট। আজকে আর যেন তেন শীতের পোশাক পরে শীত নিবারণ করার সুযোগ নেই। তাই তো উষ্ণ কোট, গ্লাভস, পায়ের বুট, মাথার উলের বিনি হ্যাট পরে একবারে রয়ে শয়ে বাইরে বের হয়েছে সুজি। আজ বাইরে না গিয়ে ভেলভেটের কমফোর্টের মধ্যে শুয়ে আরাম করে ঘুমালে হয়তো সবচেয়ে বেশি ভালো হতো, কিন্তু আগামীকাল মায়ের অপারেশন, আজ না গেলে কেমন করে হবে। গত 2 দিন ধরে তে আর জাঙ্কুকও বাড়িতে নেই। এই 2 দিন ধরে ওর যথেষ্ট খেয়াল রাখছে জেহব। সবসময় ফোন করে খোঁজ নেওয়া, সন্ধ্যায় বাড়ি ফেরার পথে এগিয়ে দেওয়া কিংবা নার্সিং হোমের কোনো রোগ জরুরি প্রয়োজনে ছুটি আসা কি না করেছে জেহব। এত যত্ন, এত মূল্যায়নে সুজির মতো কঠোর হৃদয় মেয়েটাও আজকাল জেহবের প্রতি দুর্বল অনুভব করে। ইচ্ছে তো করে হৃদয়টা বের করে হাতে তুলে নিয়ে জেহবকে উপহার দিতে। আফটার অল শি ডিজার্ভ ইট। মাঝে মাঝেই অযাচিত মনে একাই পিক করে হেসে ওঠে ঠোঁটজোড়া। এক মনে জেহবকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে বাস স্টপের কাছে চলে এসেছে তার টেরও পায়নি সুজি। যখন টের পেল তখন দেখলো যে বাস এখনো আসেনি, অপেক্ষা করতে হবে কিছুক্ষণ। তাই এগিয়ে গিয়ে একটা শিশির ভেজা বেঞ্চে হাত দিয়ে সামান্য পরিষ্কার করে সেখানটাতে বসে পড়লো সে। বেঞ্চিতে বসার সঙ্গে সঙ্গে পুনরায় চোখের সামনে দৃষ্টিগত হলো পূর্বের নেই একই ঘটনা। এই নিয়ে পরপর 3 দিন ওই মেয়েটাকে জেহবের সঙ্গে দেখেছে সুজি। রাস্তার ওপাশে ক্যাফেটেরিয়াতে দাঁড়িয়ে আছে ওরা দুজন। জেহব কয়েক সেকেন্ড দাঁড়িয়ে মেয়েটাকে কিছু একটা বলে গাড়িতে নিয়ে চলে গেল। জেহব চলে যেতেই একদম হুট করে অজ্ঞাত মেয়েটা চোখে চোখ পড়লো সুজির। হঠাৎ করে এইভাবে চোখে চোখ হওয়ায় ভেতরটা কেমন আটকে উঠলো ওর। তৎক্ষণাৎ তড়িৎ গতিতে চোখ নামিয়ে নিল সুজি। কে মেয়েটা? সবসময় জিহুক সাহেবের সাথে কেন দেখা যায় তাকে? ওনার বোন কই? চেহারায় মিল নেই তো। এই যে সুজির অস্পষ্ট বিড়বিড়ের মাঝে স্পষ্ট বাংলায় ওকে ডেকে উঠলো কেউ। অনেকদিন পর অচেনা মুখে বাংলা আওয়াজ শুনে চট করে মাথা তুলে চাইলো সুজি। তবে সেই মানুষটিকে দেখে খুশি হওয়ার বদলে উল্টে ভুরু কুঞ্চিত হয়ে গেল ওর। এতে একটু আগে জেহবের সাথে দাঁড়িয়ে থাকা সেই বাঙালি মেয়েটা এখানে কি করছে সে? সুজি চুপচাপ তাকিয়ে আছে দেখে মেয়েটা পুনরায় বলল, কানে শুনতে পাও না নাকি? মেয়েটির কথা চরম রাগের বহিঃপ্রকাশ ঘটলো। কোয়া নেই বলা নেই হুট করে এসে এভাবে খিটখিটে আওয়াজে কথাটা বলা মোটেই পছন্দ হল না সুজির। মেয়েটার আচরণের সুন্দর মেজাজটা হঠাৎ করে কেমনে বিগড়ে গেল। তবু যতটুকু সম্ভব নিজেকে সংবরণ করে কাট আওয়াজে সুজি বলল, কি চাই? সুজির থেকে বোধহয় এতটা কঠিন আশা করেনি মেয়েটা, তাই ওকে চোখ পাকিয়ে গলার স্বর কঠিন করে বলল, এই মেয়ে, কাকে কি বলছো তুমি? সুজি এবার বসা থেকে দাঁড়িয়ে গেল। 2 হাত বুকের উপর ভাঁজ করে রেখে ভুরু উঁচিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল, আপনাকে বলছি, কি চাইটা কি? জিহুবের সাথে যে এত ঢলাঢলি করছো, আমি কি সেটা নিশ্চিত বলেছে? না বলেনি, হয়তো সেরকম ইম্পর্টেন্ট কেউ না, তাই বলার প্রয়োজন মনে করেনি। আপনার খুব বেশি বলার ইচ্ছা থাকলে আপনি বরং বলুন, আমি শুনছি। আর হ্যাঁ, একটু জলদি বলবেন প্লিজ, আমার তাড়া আছে। বেশি স্মার্ট সাজার চেষ্টা করো না, তাহলে পস্তাবে। হি ওয়াজ ইউজড টু ফরগেট সামওয়ান এন্ড দ্যাট ওয়াজ মি। আমি ওর বিগত 7 বছরের ভালোবাসা। মেয়েটার কথা সুজি শুকনো ঢোক গিলল। মনের ভিতরে বিশ্বাস হারানোর ভয়টা কুণ্ডলি পাকে মাথা চাড়া দিয়ে উঠেছে। তবু ভেতরের সংখ্যাটাকে নিঃশব্দে আড়াল করে বলল, আপনাদের ভালোবাসা যদি এতই প্রিয় হয়, এতই দৃঢ় হয়, তাহলে আমার কাছে কি চাইতে আসে আপনার বয়ফ্রেন্ড? ধরে রাখতে পারেন না? সুজির কথায় মেয়েটার আত্মবিশ্বাসে ভাটি পড়লো। সে কয়েকবার চোখের পলক ফেলে বলল, আমি ওকে চিট করেছি, বাট আই স্টিল লাভ হিম। আর আমি এও জানি ও আমার কাছে ব্যাক করবে, কারণ 7 দিনের ভালোবাসা 7 বছরের ভালোবাসার কাছে কিছুই না। স্টুপিড। এই শোন, তুই আমার জিহবের ধারের কাছেও আসবি না, নয়তো আমার সুগার টাটিকে দিয়ে তোর এমন খবর করিয়ে ছাড়বো, আমার হাত যে কতটা লম্বা সেটা তোর ধারণারও বাহিরে। সুজির বিপরীতে কিছু বলবেই তার আগে কোথা থেকে যেন ছুটে এসে এক ঝটকায় ধাক্কা মেরে মেয়েটার হাত সরিয়ে দেয় জেহব। অন্য হাতে সুজিকে আগলে ধরে চিৎকার দিয়ে বলে ওঠে, আর ইউ ক্রেজি? রাস্তার মধ্যে কি করছো এসব? নেক্সট টাইম এরকম পেছনে পড়ে থাকলে আমি তোমার নামে পুলিশে কমপ্লেন করতে বাধ্য হব ইউজিন। এতক্ষণ বাস এসে পড়েছে। পাবলিক প্লেস হওয়াতে চারদিকে মানুষ জড়ো হয়ে গিয়েছে মুহূর্তের মধ্যে। সবার দৃষ্টি এখন ওদের 3 জনের দিকে। কেউ কেউ তো সুযোগ পেয়ে ভিডিও করা আরম্ভ করে দিয়েছে। সুজি এতক্ষণ যাবত চুপ করেছিল, কিন্তু এই মুহূর্তে জিহবের এসব আগলা দরদ ওর মোটেই ভাল লাগছে না। রাগিনী করছে, ইচ্ছে তো করছে জিহবকে সপাটে একটা চড় মেরে দিতে, কিন্তু পাবলিক প্লেসে নাটক করে কারো হাসির পাত্র হতে চায় না সুজি। তাই যথাসম্ভব দ্রুত গতিতে জিহবের বাহু থেকে নিজেকে এক ঝটকায় ছাড়িয়ে হাঁটা ধরলো রাস্তার উল্টো পথে। ওকে এভাবে চলে যেতে থেকে জিহব হাঁটা দিল সুজির পিছনে পিছনে। জিহব পেছনে আসার ব্যাপারটা বুঝতে পেরে সুজি ঘাড় ঘুরিয়ে কাট গলায় বলল, ওখানেই দাঁড়ান, আর আসবেন না। অনুরোধ নয়, নিষেধ করছি। সুজি নিম পাতার মতো তেতো কথায় জিহব আর এগোতে পারলো না। অগত্যে দাঁড়িয়ে পড়লো রাস্তার মাঝখানে। সুজি চোখ মুছতে মুছতে দ্রুত পায়ে হেঁটে চলে গেল সেখান থেকে। যতক্ষণ পর্যন্ত সুজিকে দেখা যায় ঠিক ততক্ষণ ওর যাওয়ার পারে তাকিয়ে রইল জিহব। এক পা নাড়ালো না সেখান থেকে। খুব ভোরও নয়, সকাল পেরিয়ে বেলা গড়েছে অনেকটা। চারদিকে সূর্যের আলোর ঝলকানি। তে কখন থেকে সেই জাঙ্কুকের রুমের সামনে দাঁড়িয়ে দাঁত
দিয়ে নখ কাটতে কাটতে পায়চারি করছে আর মনে মনে ভাবছে, শুনেছি ভোর রাতে রুমে ঢুকেছে, এখনো ঘুমাচ্ছে কিনা কে জানে। নক করব কি করব না, করব কি করব না, না থাক চলে যাই, না একবার করেই দেখি। তে কি করবে না করবে ভেবেই কুল পাচ্ছিল না। তখন ভেতর থেকে ডেকে ওঠে জাঙ্কুক। তোর পায়চারিতে মাথা ঘুরছে আমার, ভিতরে আয়। তে চট করে দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, আপনি কি করে বুঝলেন আমি দাঁড়িয়ে আছি? কথাটা বলে ভেতরে ঢুকতে চোখ দুটো খিচে বন্ধ করে দ্রুত পেছনে ঘুরে যাইতে জাঙ্কুক শার্ট পরছিল, শার্টের বোতামগুলো লাগাতে লাগাতে বলল, মেবি আমি তোর শরীরের গন্ধ পাই তাই। তে এখনো পেছনে ঘুরে দাঁড়িয়ে আছে দেখে জাঙ্কুক পুনরায় বলল, হয়ে গেছে, তাকাতে পারিস। তে যেন কিছুই বোঝেনি, লজ্জাও পায়নি, সেভাবে করে মুখ স্বাভাবিক রেখে ঘুরে বলল, আপনি কি ভ্যাম্পায়ার? না মানে শুনেছি ভ্যাম্পায়াররা মানুষের গন্ধ পায়। বেশি বেশি ফ্যান্টাসি বই পড়লে এই হয়, মাথার মধ্যে সব ভূত প্রেত ভর করে বসে আছে, ক্লাসের বই তো খুলেও দেখিস না। এবার ইউএসএ ফিরে তোকে দেখে নিচ্ছি আমি। পড়াশোনার কথা আসতে তে দ্রুত কথা ঘুরিয়ে কাজের কথা চলে এলো। মিনমিনিয়ে বলে উঠলো, আপনার ফোনটা একটু দিবেন, আপাকে কল করতাম। রাতের ফ্লাইটে তো ফিরেই যাচ্ছি, কল করার কি আছে? আবার জন্য মন খারাপ লাগছে, আমি কথা বলতে চাই। জ্যাকেটের পকেটে আছে, খুঁজে দেখ। আর হ্যাঁ, আমার সামনে বোনের সাথে একদম নাকামি করবি না, যা কথা বলার নিজের রুমে গিয়ে বল। তে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোনটা নিয়ে দ্রুত বেরিয়ে যায়। তারপর আবারও কি ভেবে যেন ফিরে এসে জাঙ্কুককে বলে, ফোনের পাসওয়ার্ড তোর আর আমার বার্থডে। কি কানে কম শুনিস? তে ভয়ে এদিক ওদিক তাকিয়ে আবারও দৌড়ে বাইরে চলে যায়। যেতে যেতে ফোনের লকটা খুলে কল করে সুজির কাছে। একবার দুবার তিনবার গিয়ে চারবারের মাথায় কল তুলো সুজি। এপাশ থেকে তে উৎসব গলা শুনে তেতে উঠলো সুজি। গলার স্বরে হাজারো বিরক্তি টেনে এনে ছাঁচ নিয়ে বলল, হ্যালো আপা, কি সমস্যা? কল দিয়েছিস কেন? আমাকে একা রেখে সৎ ভাইয়ের টাকায় থাইল্যান্ডে গিয়ে ঘুরছিস ফিরছিস খাচ্ছিস এনজয় করছিস, তবু স্বাদ মিটছে না? নাকি আমাকে ইউজ করে আমার ঘাড়ে পা দিয়ে জীবন কাটানোর শখ এখনো মেটেনি? সুজি টিকটক কথা চড়াত করে মস্তিষ্কটা ঝাঁঝিয়ে উঠলো তে। ও নিজেও তেজি স্বরে বলে উঠলো, মুখে যা আসছে তাই বলে দিচ্ছিস তখন থেকে। কি হয়েছে? কি করেছি আমি? যা বলেছি একদম ঠিক বলেছি, বুঝে শুনেই বলেছি। তোরা সবাই আমাকে ব্যবহার করছিস নিজেদের প্রয়োজনে। কেন বলতো? সব সময় তোদের চিন্তা আমার কেন করতে হবে? আমার কি ইচ্ছা অনিচ্ছা বলতে কিছুই নেই? কি হয়েছে আপা? তের প্রশ্নের কিঞ্চিত পরোয়া না করে সুজির মুখে যা আসছে উন্মাদের মতো তাই বলে যাচ্ছে। তে জানে আপার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, পরে আবার নিজেই সব সামনে নেয়। তাই তো এত এত তিক্ত কথার বিপরীতে তে নিজের রাগ সংবরণ করে আবারও জিজ্ঞাসা করলো, কি হয়েছে বল না আপা, কে কি বলেছে তোকে? মা ঠিক আছে? তুই এবার আমাকে বিচারকদের মতো প্রশ্ন করা বন্ধ করতে। আমি বিরক্ত তোর এইসব প্রশ্নে। তোর এত আনন্দ আমার সহ্য হচ্ছে না। আমার ঘরে পা দিয়ে এভাবে জীবন কাটাতে লজ্জা করে না তোর? আর কতদিন আমার উপর ভরসা করে বাঁচবি? তোদের দেখভাল করতে করতে হাঁপিয়ে উঠেছি আমি। এবার একটু রেহাই দে, এবার অন্তত আমাকে ইউজ করা বন্ধ কর। আমি তোকে ইউজ করি? হ্যাঁ করিস, তোরা সবাই মিলে নিজেদের স্বার্থে আমাকে ইউজ করিস। এবার আমাকে আমার মতো বাঁচতে দে। এক নাগারে চোখ খিচে কথাগুলো বলে মুখের উপর ফোনটা কেটে দেয় সুজি। ওদিকে সুজির বলা শেষ কথায় মাথার মধ্যে অগ্নিস্ফুটলিঙ্গ অনুভব হলো তের কষ্টের সীমানা পেরিয়ে মেজাজ চড়ে এসেছে সপ্তম আকাশে। ইচ্ছে করছে আশেপাশে সবকিছু ভেঙে গুড়িয়ে ফেলতে। নিজের অজান্তেই ধপ করে মেঝেতে বসে পড়ে তে। দু হাত দিয়ে চুলগুলো মুঠিবদ্ধ করে নীরবে চোখের জল ফেলতে ফেলতে অস্পষ্ট সুরে তে বলে উঠলো, তার মানে মায়ের অবর্তমানে আপু আমাকে করুণা করে এসেছে। কোনো ভালোবাসা নেই, সবটাই করুণা। সবাই করুণা করে আমাকে। জিমিনের বাবাকে থাইয়ের পুলিশ অ্যারেস্ট করেছে। এবার আর প্রমাণ ছাড়া নয়, সুস্পষ্ট প্রমাণ সমেত পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। যেহেতু ওর বাবা জেলে, সেহেতু জিমিনকে ব্ল্যাকমেল করার মতো আর কেউ নেই। বলতে গেলে জিমিন এখন পুরোপুরি নিরাপদ। ইউনোর কথায় সুগা আর জাঙ্কুক হ্যাঁ সূচক মাথা নাড়ালো। সুগার হ্যাঁ সূচক সম্মতি শুনে ইউনো এবার উচ্ছ্বাসিত সুরে বলে উঠলো, তাহলে আমাদের মিশন কমপ্লিট। আজ রাতে পার্টি করলে কেমন হয়? তুই কি পাগল? জিমিনের মন ভালো নেই, আর তুই আসছিস তোর পার্টি নিয়ে। আমার হাতে সময় নেই, কাল ভার্সিটিতে এক্সাম, ফিরতে হবে। তোরা না থাকলে আমি কি জিন আর ভূতের সাথে পার্টি করব? চল রাতেই ফিরে যাই। কথাটা শেষ করে ইউনো কেবলই বসা থেকে উঠে দাঁড়িয়েছে। ওর সামনে এখনো জাঙ্কুক পায়ের উপর পা তুলে বসে আছে। তখন কোথা থেকে যেন তে ছুটে এসে এক প্রকার হামলে পড়ে ইউনোর উপর। ওর চেহারা বিভৎস হয়ে আছে, চুলগুলো এলোমেলো, চোখ দুটো টলছে আর চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুসিক্ত নোনা জল। তে আশেপাশে কারোর উপর নজর না দিয়ে ইউনোর কলার দুটো শক্ত করে চেপে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, ইউনো ভাইয়া, বিয়ে করবেন আমায়? আপনার তো কোনো গার্লফ্রেন্ড নেই, তাছাড়া আপনার মাথার সবগুলো তারই ঠিকঠাক আছে। আমার আপনাকে বিয়ে করতে কোনো আপত্তি নেই। আমি কারো বোঝা হয়ে থাকতে চাই না, আর কারোর করুণার পাত্রী হয়েও থাকতে চাই না এক মুহূর্তও না। বিয়ে করবেন আমাকে? হতে পারে আমি আপনার যে বয়সে একটু বেশি ছোট, তাতে কি আসে যায়? ভালো করে তাকিয়ে দেখুন, আমি সুন্দরী। এদিকে ইউনো তেকে কি দেখবে? তের পেছনে দাঁড়িয়ে থাকা জাঙ্কুককে
দেখি তো ওর গলা শুকিয়ে আসছে। জাংকুকের জ্বলন্ত আগ্নেয়গিরির দাবানলের মতো চোখ দুটো দেখি ওর হাত পা কেমন কেমন কেঁপে কেঁপে উঠছে। ভাই আমি কিছুই জানি না, তোর জানের জান পরাণের পরাণতেই আমাকে ইচ্ছা করে ফাঁসাচ্ছে। জাংকুক এক নজর ইউনোকে দেখে কপালে দু আঙ্গুল ঠেকিয়ে কিছু একটা ভাবলো। তারপর জাংকুক হুট করে উঠে দাঁড়িয়ে তেকে হাতটা শক্ত করে চেপে ধরে ওকে ইচ্ছা মতো টানতে টানতে বেডরুমে নিয়ে গিয়ে ছুঁড়ে মারলো। তে টানটা সামলাতে না পেরে হুমড়ি খেয়ে মেঝেতে পড়ে কেঁদে উঠলো। দাঁড়ানো থেকে এভাবে হুট করে মেঝেতে পড়ায় কোনোই আর হাঁটুর অবস্থা বেগতিক। কাঁদতে কাঁদতে তে নিজেকে সামলানোর চেষ্টা করেছে খুব, কিন্তু প্রচন্ড আঘাতে পা গুলো অসাড় হয়ে আসছে। ওকে ছুঁড়ে ফেলে দিয়ে জাংকুক নিজের পকেটে হাত গুজে দাঁড়িয়ে স্পষ্ট কণ্ঠে বলে উঠলো, আমি আসছি, ততক্ষণ এখানেই পড়ে থাক। অন্য কারোর শরীরে হাত ছোঁয়ানোর শাস্তিটা সময় হলেই টের পাবি। তেকে নিজের রুমে আটকে রেখে জাংকুক আবারও ওদের কাছে ফিরে আসে। এদিকে সুগা জিমিন ইউনো ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে জাংকুকের দিকে। সবাইকে চুপ থাকতে দেখে ইউনো একটু সাহস করে বলে ওঠে, কি কি করেছিস ওর সাথে? যা ইচ্ছা করেছি, আমাদের প্রাইভেট কথা তোকে শেয়ার করতে হবে? ইউনো কিছু বলতেই যাবে তার আগে সুগা ওকে থামিয়ে দিয়ে বলে ওঠে, আর একটাও কথা বলিস না ইউনো, নয়তো জাংকুকের হাতে আজকেই তোর খেল খতম। কয়েকবার জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে জাংকুক নিজের পকেট থেকে একটা পেন ড্রাইভ বের করে সুগার হাতে দিয়ে বলল, ডকুমেন্ট গুলো যত দ্রুত সম্ভব বের কর। একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে না ব্যাপারটা? সুগার কথায় ওর দিকে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে জাংকুক। জাংকুকের চোখের হিংস্রতা দেখে সুগার চোখ নামিয়ে এলো। জিমিন এগিয়ে এসে সুগার কাঁধে হাত থেকে বলে ওঠে, জেগে যা করতে চাইছে সেটা ওকে করতে দে সুগা। সুগার জিমিনের দিকে তাকিয়ে ছলো ছলো নয়নে বলে ওঠে, তুই বললে আমি সবকিছু করতে রাজি জান। তুই শুধু একবার বল জেকের সাথে আমারটাও। সুগা কিছু একটা বলবে তার আগে নিজের 3 ইঞ্চি হাই হিল নিয়ে সুগার পায়ের উপর দাঁড়িয়ে পড়ে জিমিন। তারপর ওর কাঁদো কাঁদো মুখের দিকে তাকিয়ে মেকি হেসে জিমিন বলে ওঠে, কি যেন বলছিলি, আবার একটু বল। দুপুর গড়িয়ে বিকাল হয়েছে। সূর্যের আলো পূর্ব আকাশ থেকে পশ্চিমে গিয়ে ঠেকেছে। তে এখনো মেঝেতে বসে বিছানায় মাথা এলিয়ে দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তখন আপার সাথে রাগ করে কি বলতে কি বলেছে, কাকে বলেছে কিছুই মাথায় ঢোকেনি। অথচ এখন সেই সব কথা মনে পড়লে ইচ্ছা করছে নিজের মাথার নিচে বাড়ি মেরে বেহুশ হয়ে যেতে। সবার সামনে কতটা নির্লজ্জের মতো ইউনোকে গিয়ে বিয়ের কথাটা বলেছে তে। এখন কথাটা ভাবলেও বিরক্তিতে শরীরটা চিরবিরিয়ে উঠছে। সবাই কি ভাবছে কে জানে। যে যা ভাবার ভাবুক, তবে তে ঠিক করে নিয়েছে ইউনোর মুখোমুখি আর জীবনও হবে না। কি করেই বা হবে? ইউনোকে দেখলেই তো নিজের করা মস্ত বড় বোকামের কথা মনে পড়ে যাবে বারবার। সকালের কর্মকাণ্ডের কথা ভেবে হাত পা ছড়িয়ে আরো এক দস্তর কেঁদে ভাসাচ্ছে তে। আপাকে আরেকবার কল করে দেখলে কেমন হয়? এখন তো রাগ কমেও যেতে পারে। যেই ভাবে সেই কাজ দ্রুত গিয়ে বিছানার আশেপাশে জাংকুকের মোবাইলটা খুঁজতে লাগলো, কিন্তু মোবাইলের জায়গায় অন্য কিছু একটা হাতে এলো। নরম বিছানার মাথার পাশে যে কুশনটা রাখা থাকে তার পাশে ওর নুপুরটা আঁকা বাঁকা হয়ে পড়ে আছে। এত বছর ধরে পায়ে পড়ে থাকা নিজের সুপরিচিত নুপুরটা দেখে তে দ্রুত গিয়ে সেটাকে হাতে তুলে নিল। হাতে নিয়ে উল্টে পাল্টে দেখে সে বলতে লাগলো, আরে এটা তো আমার নূপুর। জিমিন আপুর জন্মদিনের পার্টিতে হারিয়ে ফেলেছিলাম। এটা ওনার কাছে কি করে এলো? আর ওনার কাছে যদি থাকে তাহলে সেদিন কেন জিজ্ঞেস করলো আমার নূপুর কোথায়? আশ্চর্য মানুষ তো, আমার নূপুর দিয়ে ওনার কি কাজ? এক মনে কথাগুলো বলে তে পা বাড়িয়ে দেয় নিজের নুপুরটা পরার জন্য। ঠিক তখনই বাহির থেকে আগমন ঘটে জাংকুকের। ও হুড়মুড়িয়ে রুমে প্রবেশ করে বেডসাইড টেবিল থেকে কিছু একটা কার্ড নিয়ে ওয়ালেটে ভরে নেয়। তারপরে তের হাতে হ্যাচকা টান মেরে ওকে দাঁড় করিয়ে দিয়ে বলল, চল। চল মানে কোথায় যাব? জাংকুক জবাব দেয় না কোনরূপ, বরং ওকে জোর জবরদস্তি করে টানতে টানতে বাইরে নিয়ে যায়। হাত ছাড়ুন, লাগছে আমার। আরে আমার নূপুরটা ফেলে এসেছি তো, ছাড়ুন। কিন্তু কি শোনে কার কথা জাংকুকের চোখ মুখ আর ভাবমূর্তি দেখে মনে হচ্ছে এই মুহূর্তে ওর শ্রবণ শক্তি হারিয়ে গেছে। এক মনে এলোমেলো পায়ে হাঁটতে হাঁটতে কখন যে উত্তাল প্রশান্ত মহাসাগরের সামনে এসে দাঁড়িয়েছে তার হদিশ নেই সুজির। মাথার উপর গোল্ডেন গেট ব্রিজ, তাতে হাজারো মানুষের ঢল, আর তার নিচ দিয়ে সুবিশাল সমুদ্র তট। এখানে তো প্রথমবার জিহুপের বুকে মাথা রেখেছিল ও। জিহুপের আন্তরিকতা মাখা হাসি, মাথায় বোলানো আদর, হাতের পরশ, রাতের আধারে একান্ত বৃষ্টি ভেজা, সবকিছু মিলে কি তাহলে মিথ্যা ছিল? জিহুপ তার 7 বছরের ভালোবাসা ভুলে যেতে কেবলমাত্র ওকে ইউজ করেছে, এটাই কি তাহলে সত্যি? ইয়ানজিন নামক মেয়েটা কি তাহলে সত্যি বলেছে? সুজি কি তবে শুধু অন্য একজনের জায়গা পূরণ করে ইউজ হয়েছে মাত্র? ইউজ শব্দটা সেই সকাল থেকে মাথার মধ্যে ঘিরে বসে আছে ওর। কিছুতেই শব্দটাকে মাথা থেকে সরানোই যাচ্ছে না। ইউজ শব্দটা নিয়ে ভাবতে ভাবতেই সুজির মনে পড়ে যায় সকালের কথা। নিজের ব্যতিগ্রস্ত হৃদয়কে সামাল দিতে না পেরে সকালবেলা যা নয় তাই বলেছে তেকে। নিজের ছোট বোনের প্রতি এরূপ জঘন্য আচরণ করে জিহুপের উপর জমে থাকা রাগ তের উপর ঢেলে অনুশোচনায় বুক ফেটে কান্না আসছে সুজির। কি করছে তে? ঠিক আছে তো? নাকি আপার উপর অভিমান করে ভুলভাল কিছু করে
বসেছে ওর বোনটা। হাজারো অজানা প্রশ্ন এসে বাড়ি খাচ্ছে সুজির মাথায়। ও আর এসব কথা ভেবে সময় নষ্ট করতে পারলো না। তের সাথে কথা বলার জন্য দ্রুত ফোনটা বের করে জাঙ্কুকের নাম্বারে ফোন লাগালো, কিন্তু দুঃখের বিষয় বারবার ফোন করার পরেও কেউ ফোনটা তুলছে না। কি করেই বা তুলবে? ফোনটা তো সেই সকাল থেকে মেঝেতে মুখ থুবড়ে পড়ে আছে। এদিকে তেকে কলে না পেয়ে শব্দ করে কাঁদতে কাঁদতে সুজি বসে পড়ে স্যাঁতসেঁতে বালুর উপর। সন্ধ্যা রাতে রিসোর্টের সামনে বাইক থামিয়ে তের বাহু ধরে এক পোকা টানতে টানতে গাড়ি থেকে নামালো জাঙ্কুক। তের চোখ মুখ বিভৎস হয়ে আছে, ওর গালে 5 আঙ্গুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। মাথাটা নুয়ে রেখেছে সেই কখন থেকে। জাঙ্কুক এক চোখে তের দিকে ধ্যানমগ্ন হয়ে চেয়ে আছে। জাঙ্কুকের কাছে ফোলা ফোলা চোখের তেকে অনেক বেশি সুন্দর লাগে। আজ মনে হচ্ছে আরো একটু বেশি সুন্দর লাগছে তেকে। তের পরনে ছিল সুতি একটা ঘাগরা, ওভার সাইজের টপসের উপর পাঞ্জারা কারুকাজের কোটি। লম্বা হাঁটু সম চুলগুলো ঢিলে ঢালা করে খোপা করে বেঁধে রেখেছে। এতক্ষণ ধরে হেলমেট পরে থাকায় খোপাটা মনে হচ্ছে ঢিলে হয়ে গেছে, এখনই খুলে পড়বে মনে হয়। দুধে আলতা রাঙা মুখটা কেঁদে কেঁদে লাল বর্ণ ধারণ করেছে। তবে সন্ধ্যা রাতে হ্যাজাকের আলো এই লাল চেহারায় বড়ই মায়াবী লাগছে তেকে। যে কেউ দেখে বলবে নতুন বিয়ের চিড়ি জেগেছে মেয়ের মুখে। খানিকক্ষণ বাদে ওদের পেছনে পেছনে উবান নিয়ে নেমে এলো জিমিন, সুকা আর ইউনো। কারো মুখ থেকে টু শব্দ বের হচ্ছে না, চারদিকে পিনপরত নীরবতা। তে চুপচাপ মাথা নুয়ে দাঁড়িয়ে আছে সেই কখন থেকে। গলায় রজনীগন্ধা আর গোলাপ ফুলের তৈরি তাজা ফুলের মালা, হাতেও একটা ঝুলছে। এটা বোধহয় জাঙ্কুকেরটা। তের মলিন মুখটা থেকে জিমিন একটা দীর্ঘ শ্বাস ফেললো। বন্ধুত্বের বেলায় বরাবরই ওরা স্বার্থপর হয়ে যায়, আর সেটা আজও করলো। তবে তেকে এখন ভিতরে নিয়ে কিছু খাওয়ানো উচিত, কারণ মেয়েটা সারাদিনও কিছু খায়নি। তাই চারদিকের গভীর নীরবতা ভেঙে জিমিন বলে ওঠে, তোরা কি সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকার প্ল্যান করছিস? যদি তাই হয় তাহলে দাঁড়িয়ে থাক, আমি তেকে নিয়ে ভেতরে গেলাম। ওরা সবাই এখনো চুপচাপ দাঁড়িয়ে আছে। জিমিন তেকে সাথে নিয়ে ভিতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। পেছন থেকে জাঙ্কুক ডেকে উঠে বলল। জিমিন ঘুরে দাঁড়িয়ে জাঙ্কুকের দিকে চেয়ে রইলো। জাঙ্কুক একটা সাইন করা চেকের পাতা জিমিনকে এগিয়ে দিয়ে বলল, জিমিন শোন, এটা তের মোহরানার টাকা, ওকে দিয়ে দিস। জিমিন হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে চেক বইটা হাতে নিয়ে ভিতরে চলে যায়। ওদিকে জাঙ্কুকের কর্মকাণ্ডে সুগা আর ইউনোর অবাকের চরম সীমানায় গিয়ে চোখাচোখি করে দুইজন এক সুরে বলে উঠল, পৃথিবীতে এটাই বোধহয় প্রথম বিরল ঘটনা যেখানে স্বামী তার বউকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মোহরানা উসুল করে দিল। ওদের কথায় ধ্যান নেই জাঙ্কুকের। কত সে কখন থেকে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে তের যাওয়ার দিকে একটানে তাকিয়ে আছে। তে তো চলে গিয়েছে বহুক্ষণ আগে, তবু তাকিয়ে আছে। অদূরে কোনো এক বাঙালি ক্যাফে থেকে তখনও কানে বেশি আসছে বেসুরি দুটো লাইন। हकीकत ख्वाब तू दरिया तू